Hello dear students, welcome to the online class again. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কন্ডিশনাল স্ট্রাকচার প্র্যাকটিস। আমরা গত কয়েকটি ক্লাসে কন্ডিশনাল স্ট্রাকচারে যেসব সি কোডিং আমরা শিখেছি সেগুলোর বিভিন্ন অনুশীলন আমরা করব। আজকে আমরা তিনটি অনুশীলন করব। আমরা প্রথমে দেখব যে কোনো একটি প্রাপ্ত নাম্বার সেটিকে গ্রেডে রূপান্তর করব এবং দ্বিতীয় ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো সেগুলো আমরা কথায় প্রকাশ করব এবং তৃতীয় সেটি হচ্ছে কোনো অক্ষর স্বরবর্ণ ভাওয়েল অথবা ব্যঞ্জনবর্ণ কনসোনেন্ট কিনা সেটি নির্ণয় করব। বরাবরের মতো তোমাদের ক্লাসটি প্রেজেন্টেশন করছি আমি এমডি মাজহারুল ইসলাম, তোমাদের সুপরিচিত স্যার। আজকে তোমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 যেটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আজকে এটির লেকচার 6 অনলাইন ক্লাস প্রেজেন্টেশন হচ্ছে। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামের সিদ্ধান্তমূলক কাঠামো নিয়ে অনুশীলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোমধ্যে সি প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল স্ট্রাকচারের কিছু স্ট্রাকচার নিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলেছি। আমরা জানি যে সি প্রোগ্রামিংয়ে আমরা সর্বপ্রথম করেছি ইফ স্ট্রাকচার, এরপরে ইফ স্ট্রাকচারের এক্সটেনশন রূপ ইফ এলস এবং এরপরে এলস ইফ, এটিও আমরা আলোচনা করেছি এবং সর্বশেষ ক্লাসে যেটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে সুইচ স্ট্রাকচার। তাহলে আজকে আমরা প্রথমেই দেখে নেই যে আজকে যে তিনটি অনুশীলন আমরা করব কোনটি কোন কাঠামোতে পড়েছে। আমাদের প্রথম অনুশীলনীটি ছিল কোনো অক্ষর স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ ভাওয়েল অথবা কনসোনেন্ট কিনা সেটি নির্ণয়। আমরা এক্ষেত্রে ইংরেজি বর্ণমালাই ব্যবহার করব। ইংরেজি বর্ণমালায় তোমরা জানো যে 26টি বর্ণ, তার মধ্যে 5টি ভাওয়েল এবং বাকিগুলো কনসোনেন্ট। আমরা এক্ষেত্রে এটি নির্ণয় করতে যেই কিওয়ার্ড দুটি লাগবে, যে স্ট্রাকচারটি লাগবে সেটা হচ্ছে ইফ এবং এলস। আমাদের দ্বিতীয় যে অনুশীলন আজকে সেটি হচ্ছে যে কোনো একটি প্রাপ্ত নম্বরকে গ্রেডে রূপান্তর, সেটি আমরা করব ইফ এলস ইফ এবং এল স্ট্রাকচার দিয়ে। এবং আমরা আরও একটি কাজ যেটি করব সেটি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো এগুলো কথায় প্রকাশ করব। এটির জন্য যে স্ট্রাকচারটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সুইচ স্ট্রাকচার। আমরা গত কয়েকটি ক্লাসে আসলে ইফ এলস এলস ইফ সুইচ সবগুলো স্ট্রাকচার নিয়ে বিশদ আলোচনা করেছি। আমরা সুডোকোড থেকে অ্যালগোরিদম এবং অ্যালগোরিদম থেকে ফ্লোচার্ট এবং শেষে সি কোডিং কিভাবে একটির পর একটি আসে সেটি আমরা দেখেছি বিস্তারিত। আজকে আমরা এগুলোই আমরা অ্যাপ্লাইড, অর্থাৎ এটি বিভিন্ন অনুশীলনীর মাধ্যমে সেটি আমরা দেখব। আমরা আজকে বেশি অংশ আমরা ব্যয় করব আমাদের কোড ব্লকস বা কম্পাইলেশনে। আমরা চলে যাই পরের স্লাইডে। বরাবরের মতো যে কোনো প্রোগ্রামিংয়ে আমরা সুডোকোড, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং পরিশেষে সি কোডিং করব। তো আজকে যেহেতু খুব স্বল্প সময়ে অনেকগুলো কাজ একসাথে করব এবং এরই মধ্যে তোমাদের সুডোকোড, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি কোডিং সম্বন্ধে আমরা বিস্তারিত ধারণা দিয়ে ফেলেছি। তাহলে আমরা আজকে আশা করব আমি কিছুটা সংক্ষিপ্ত করব, অর্থাৎ আমি বেশিরভাগ ক্ষেত্রে সুডোকোড থেকে সি কোডিং বা ফ্লোচার্ট থেকে সি কোডিংয়ে চলে যাব। আমরা আশা করব যে তোমরা প্রত্যেকে বাসায় প্রতিটি অনুশীলনীর যথাযথ সুডোকোড এবং এটির সাথে নির্ভরশীল অ্যালগোরিদম, ফ্লোচার্ট এটি তৈরি করবে এবং বাসায় সেটি অনুশীলন করবে। আমরা তাহলে আজকে মূলত সি কোডিং, প্রতিটি অনুশীলনে সি কোডিংটিকেই প্রায়োরিটাইজ করব। আমরা প্রয়োজন মতো সুডোকোড বা ফ্লোচার্ট ব্যবহার করব। আমাদের প্রথম অনুশীলনটি ছিল কোনো বর্ণ স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ কিনা তা নির্ণয় করব। আমরা এক্ষেত্রে অবশ্যই ইংরেজি বর্ণমালা ব্যবহার করব। ইংরেজি বর্ণমালায় আমরা জানি যে 5টি ভাওয়েল আছে এবং বাকি 21টি কনসোনেন্ট আছে। এখন কোনো একটি অক্ষর ভাওয়েল বা কনসোনেন্ট এটি নির্ণয় করার আগে আমরা দেখে নিই আমাদের ভাওয়েলগুলো কি। আমাদের যে 5টি ভাওয়েল ক্যারেক্টার আছে সেটি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এবং যেহেতু ইংরেজি বর্ণমালায় বড় হাতের এবং ছোট হাতের অর্থাৎ আপার কেস লোয়ার কেস দুটি
আছে প্রচলিত, তাহলে আমাদের এক্ষেত্রে আমরা দুটিকেই বিবেচনায় রাখবো। অর্থাৎ আমরা যখন এ বিবেচনা করব তখন ছোট হাতের এইটিকেও কিন্তু আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে, কেননা একজন ব্যবহারকারী ছোট হাতের বা বড় হাতের যে কোনো অক্ষর আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, এবং সেই অক্ষরটি উপস্থাপনের পর একজন ব্যবহারকারী কিবোর্ড থেকে আমাদের প্রোগ্রামে আসার পর আমরা বলে দিতে পারবো এটি ভাওয়েল কিনা। তাহলে আমাদের যেহেতু এখানে মাত্র 5টি হচ্ছে ভাওয়েল এবং বাকিগুলো কনসোনেন্ট, তাহলে আমরা এটা যেভাবে কাজ করলে আমাদের সুবিধা হবে, আমরা এমনভাবে আমাদের কোডটি সাজাবো যেখানে শুধুমাত্র ভাওয়েলগুলো যাতে আমাদের প্রোগ্রাম চিহ্নিত করতে পারে, এবং ভাওয়েলগুলো যদি চিহ্নিত না করতে পারে তাহলে বাকি সবগুলোই হচ্ছে কনসোনেন্টের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমাদের পরীক্ষাটি হবে এমনভাবে, আমরা এর আগে স্লাইডে পেয়েছি, এটি আমরা দেখব ইফ স্ট্রাকচার দিয়ে। অর্থাৎ আমরা পরীক্ষা করব আমাদের ইফ স্ট্রাকচারটি, আমরা পরীক্ষা করব যে আমাদের যে নির্ণয় বা ব্যবহারকারীর কাছ থেকে যে আমরা অক্ষরটি পাবো সেই অক্ষরটি ভাওয়েল কিনা, এবং যদি ভাওয়েল না হয় সেটি কনসোনেন্ট হবে। ভাওয়েল কিভাবে হবে? যদি আমাদের ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া অক্ষরটি এ হোক সেটি বড় হাতের ছোট হাতের, ই, আই ও ইউ সবগুলি আমরা ছোট হাতের বড় হাতের দুটি অপশনই রাখবো। এই প্রাপ্ত অক্ষরগুলো যদি এই ভাওয়েলগুলোর সাথে ম্যাচ করে তাহলেই শুধুমাত্র, অর্থাৎ এই অক্ষরগুলোর সাথে ম্যাচ করে তাহলেই শুধুমাত্র আমরা ভাওয়েল হিসেবে ছাপাবো। আর এগুলো হিসেবে যদি না আসে, আমাদের ব্যবহারকারী যদি এই 5টি অক্ষরের মধ্যে কোনো একটি না প্রদান করেন, তাহলে স্বাভাবিকভাবে আমরা কনসোনেন্টে প্রকাশ করব। তাহলে আমরা জানি যে ইফ স্ট্রাকচারে আমরা ইফ লিখে যে মূল পরীক্ষাটি সম্পাদন করি, এবং এই পরীক্ষাটি যদি সত্যি না হয় আমরা এলস যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের মধ্যে পরীক্ষাটি যদি সত্যি না হয় সেটির রেজাল্টটি প্রকাশ করব। অর্থাৎ এল স্ট্রাকচারে আমরা কনসোনেন্ট রাখবো, ইফ স্ট্রাকচারে আমরা ভাওয়েলটি প্রকাশ করব। আমরা একটু সংক্ষেপে আমরা ইফ এবং এল স্ট্রাকচারটি সম্বন্ধে ধারণা একটু রিকন করে নেই। আমরা এর আগে ইফ এলস নিয়ে বিশদ আলোচনা করেছি আগের স্লাইডগুলোতে। আমরা জানি যে ইফ স্ট্রাকচারে আমরা একটি ডায়মন্ড শেপ ব্যবহার করি ফ্লোচার্টে। ডায়মন্ড শেপটির অর্থ আমরা কোনো একটি পরীক্ষা করি, এবং পরীক্ষাটির উত্তর কিন্তু ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। ইফ লিখে যে ইফ কিওয়ার্ডের মাধ্যমে যে পরীক্ষাটি করি, এটি দুটি উত্তরই হবে, হয় সত্যি হবে অথবা সত্যি হবে না। যদি সত্যি হয় তাহলে আমরা একটি স্টেটমেন্ট প্রদান করব, এবং যদি এটি মিথ্যা হয় অর্থাৎ সত্যি না হয় আমাদের পরীক্ষণটি, তাহলে আমরা স্টেটমেন্ট 2তে উপস্থাপন করব। আমরা একটু দেখে নিই যে আমরা আজকে ইফ স্ট্রাকচারে পরীক্ষাটি কিভাবে করব। আমরা জানি যে আমরা ভাওয়েল অথবা কনসোনেন্ট নির্ণয় করব। আমরা পেয়ে গেছি, তোমরা ডান দিকে যে সবুজ রঙের বক্সটি দেখতে পাচ্ছ এখানে আছে। আমরা টেস্ট করব সিএইচ নামের একটি ভেরিয়েবল নিয়ে এখানে দেখানো হয়েছে। সিএইচ ভেরিয়েবলে প্রাপ্ত অক্ষরটি যদি আমাদের সেই 5টি ভাওয়েল ক্যারেক্টারের সাথে ম্যাচ করে তাহলে আমরা প্রিন্ট করব ভাওয়েল। যদি ম্যাচ না করে তাহলে আমরা সরাসরি চলে যাব এলস, এবং সেখানে আমরা প্রদর্শন করব কনসোনেন্ট। এর মধ্যে আজকে যেটি করব প্রথমে সেটি হচ্ছে যে একটি অক্ষর ভাওয়েল অথবা কনসোনেন্ট কিনা এটি নির্ণয় করব। এটির জন্য আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব এই স্ট্রাকচার। আমি আশা করব যে বেসিক যে তোমাদের দেখে এসেছে, আমি এক্সপেক্ট করব তোমরা যদি এই কোডিংয়ের ঠিক আগে যদি তোমরা এটি সুডোকোড অনুযায়ী একটি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট যদি তোমরা নিজেদের মতো বিল্ড আপ করে নিতে পারো, তোমাদের জন্য কিন্তু বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমরা চলে আসি কোডিংয়ে। আমরা শুরু করি যে কোনো কোডিং একটি হেডার ফাইল দিয়ে। আমরা শুরু করে দেই ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h। এবং আমরা মেইন ফাংশনে প্রবেশ করব। আমি তোমাদের যেই মেইন ফাংশনটি করতে সবসময় উৎসাহ প্রদান করি সেটা হচ্ছে int main। এটি ব্যবহারের কিছু সুবিধা আছে, এবং আমরা মেইন ফাংশনে সেকেন্ড ব্র্যাকেট ঢুকে যাই। আমরা
শুরুতে যেটি আমরা করব বরাবরের মতো সেটা হচ্ছে যে আমরা ভ্যারিয়েবলে ফার্স্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল ডিক্লেয়ারের জন্য আমরা যেহেতু এখানে আমরা একটি অক্ষর ভায়াল না কনসোনেন্ট নির্ণয় করব, তার মানে হচ্ছে যে আমরা একটি ক্যারেক্টার নিব। তাহলে আমরা জানি যে ভ্যারিয়েবলের ডেটা টাইপ শুরুতে ডিক্লেয়ার করতে হয়। আমরা ডিক্লেয়ার করলাম স্কয়ার, অর্থাৎ একটি অক্ষর আমরা ভ্যারিয়েবল হিসেবে নিব এবং আমি একটি খুব সহজ একটি ভ্যারিয়েবলের নাম প্রদান করি। আমরা নাম প্রদান ch, একটি নাম প্রদান করে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করলাম এবং আমরা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করব। আমরা এর আগের অনুশীলনগুলো থেকে আমরা ব্যবহারকারীর ইউজারের সুবিধার জন্য একটি লেখা দিব, এন্টার দ্য ক্যারেক্টার। আমরা জানি যে এটি আসলে প্রোগ্রামের মূল অংশ না, কিন্তু একজন ব্যবহারকারী যখন একটি প্রোগ্রাম ব্যবহার করেন সেটি ব্যবহার করতে কিন্তু এই প্রিন্টএফ লেখা এই লাইনটি কিন্তু তাকে সাহায্য করবে। আমরা মূল প্রোগ্রামের যেটি অত্যাবশ্যক অংশ সেটিতে চলে আসে। আমরা এখানে ch যে চলক আমরা ডিক্লেয়ার করেছি সেই চলকে আমরা ডেটা গ্রহণ করব ব্যবহারের কাছ থেকে। আমরা জানি ডেটা গ্রহণ করার জন্য আমরা যে কিওয়ার্ড ব্যবহার করি, যে লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করি সেটা হচ্ছে scanf, এবং যেহেতু আমরা ঘোষণা করেছি ডেটা টাইপ ch, যার জন্য আমাদের স্পেসিফায়ার হবে %d এবং আমরা ঠিকানা দিয়ে দেই। আমাদের ঠিকানা হচ্ছে ch। চলে গেল, আমাদের ব্যবহারকারীর কাছ থেকে ডেটা পেয়ে গেলাম। এবার আমরা যে ডায়মন্ড স্ট্রাকচারে আমরা যে অংশটুকু প্রদর্শন করি অর্থাৎ টেস্ট করব, আমরা টেস্ট করার জন্য যেটি ব্যবহার করব if ch equal to, এক্ষেত্রে একটু বলে রাখি যে আমাদের অপশন ছিল কিন্তু 5টি, a e i o u। 5টি অপশনের জন্য কিন্তু আমরা একই সাথে আপার কেস লোয়ার কেস দুটিই ধরেছি, অর্থাৎ তোমার বড় হাতের a ছোট হাতের a দুটিকেই কিন্তু আমরা কনসিডার করব। আমরা এখানে ch অর্থাৎ যে চলকে মানটি গ্রহণ করা হবে সেই মানটি এর সমান কিনা এটি বোঝার জন্য বা সমতুল্য কিনা এটি বোঝার জন্য দুবার আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি। এবং এখন আমরা কোন চলক আমরা এটি সমান কিনা সেটি আমরা টেস্ট করব। ইকুয়াল টু অবশ্যই অ্যাপোস্ট্রোফি a। আমরা এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ চিহ্নটি ব্যবহার করব, আমরা জানি যে এই চিহ্নটি দিয়ে কিন্তু অর বোঝায়, অর্থাৎ আমরা যতবার এই চিহ্নটি ব্যবহার করব যে কোনো একটি যদি আমাদের পরীক্ষাটি সত্যি হয় তাহলে কিন্তু সেটা প্রদর্শন করবে। একই সাথে আমরা লোয়ার কেস এও গ্রহণ করে ফেলি। অর্থাৎ এটির মানে হচ্ছে, আমি একটি বুঝিয়ে দিই বাকিগুলো তোমাদের ধরতে সুবিধা হবে। এটি মানে হচ্ছে যে আমাদের এই অংশটি চলকের যে মান আছে এটি সমতুল্য কিনা, ডান দিকে যা আছে সেটি সমতুল্য কিনা দেখবে। এবং ডান দিকে আমরা যেভাবে সাজাচ্ছি, আমরা a লিখেছি এবং অর কন্ডিশন দিয়ে, কন্ডিশনাল যেটা সাইন সেটা অর কন্ডিশন দিয়ে আমরা আরেকবার লোয়ার কেসের এ দিয়েছে, অর্থাৎ বড় হাতের অথবা ছোট হাতের যেই এই ইনপুট ইউজারের কাছ থেকে হোক না কেন সেটি কিন্তু যে কোনো এটি সমান হলেই কিন্তু এটি সমতুল্য বলে গ্রহণ করবে। আমরা আরো অপশনগুলো দিয়ে যাই। আমরা আরো অপশন দিই। আমাদের পরবর্তী অপশন হচ্ছে ই or lowercase e। আচ্ছা, প্রতিবার আমরা প্রতিটি অক্ষরের মাঝে একটি অর অপশন দিয়ে দিব। এরপরে আসছে আমাদের i, আপার কেস i or lowercase i। AEI, এরপরে আমাদের আসছে O or lowercase o। এরপরে আসবে আমাদের
ইউ or lowercase u। আমরা পেয়ে গেছি এখানে, অর্থাৎ ইফ স্ট্রাকচারে আমরা যেটি টেস্ট করছি যে আমাদের যে ভ্যারিয়েবল বা চলকে যে মানটি আছে সেই মানটি এই হাইলাইট করা মানগুলো যে কোনো একটি সমান কিনা, এই জন্য আমরা প্রতিটি মাঝখানে একটি অর কন্ডিশন উপস্থাপন করেছি। এবং এটি যদি সত্যি হয় আমরা উপস্থাপন করব printf %c is a vowel। এবং এটি যদি সত্যি না হয় তাহলে আমাদের প্রদর্শন করার জন্য যে কিওয়ার্ডটি লাগবে সেটা হচ্ছে এলস। এখানে যেহেতু কোনো শর্ত উল্লেখ করা লাগবে না, এখানে %c is a ch আমরা রিটার্ন 0 এর মাধ্যমে আমরা প্রোগ্রামটি শেষ করছি। এবং রিটার্ন 0টি আমরা যেটির সাথে ইন্ডিকেট করেছি সেটা হচ্ছে, যেহেতু আমরা মেইন ফাংশনটা মেইন ব্যবহার করেছি, আমরা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটি শেষ করছি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের মূল প্রোগ্রামটি। আমরা চেক করে কম্পাইলেশনে চলে যাই। কম্পাইলেশন হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা যদি আবারও তোমরা তোমাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দুটি যদি তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারো, তোমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের ডিটেলস যদি কিভাবে লিখতে হয় সেটি জানতে চাইলে আমাদের আগের ক্লাসগুলো তোমরা দেখো। এবং আগের ক্লাসগুলোতে কিন্তু ফ্লোচার্ট প্রতিটি শুরু কোড থেকে কিভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করা হয় সেটি ডিটেলস ওখানে উল্লেখ করা আছে। এবং আমরা আজকে যেটি করছি যে একটি অক্ষর ভাওয়েল বা কনসোনেন্ট কিনা সেটি নির্ণয় করা। আমাদের কম্পাইলেশন হয়ে গিয়েছে, আমাদের রানও হয়ে গিয়েছে। আমরা একটি ক্যারেক্টার এন্টার করব। আমরা ধরে নিই ব্যবহারকারীর কাছ থেকে যে ক্যারেক্টারটি পেয়েছি সেটি হচ্ছে টি। তাহলে আমাদের আউটপুট হিসেবে কি দেখাবে আমরা দেখি। টি ইজ এ ভাওয়েল। অর্থাৎ আমি যদি তোমাদের একই সাথে আউটপুট এবং ইনপুট দুটিকেই একসাথে দেখাই, এন্টার দ্য ক্যারেক্টার টি, অর্থাৎ স্ক্যানএফে এই অংশতে কিন্তু ব্যবহারকারীর কাছ থেকে একটি ক্যারেক্টার গ্রহণ করেছে এবং সেটির মান হচ্ছে টি। এই মানটি গ্রহণ করার পর আমার প্রোগ্রাম শুরুতে এটি টেস্ট করবে ইফ কন্ডিশন দিয়ে। অর্থাৎ ইফ কন্ডিশনে সে টেস্ট করবে আমার যে ভ্যারিয়েবল বা চলকে যে মানটি আছে, অর্থাৎ এই মুহূর্তে টি, সেই টিটি এখানে উল্লেখিত কোনো অক্ষরের সমতুল্য কিনা। এবং এখানে যেহেতু উল্লেখিত অক্ষরগুলো ছিল এ, ই, আই ও ইউ, এই টেস্টটি কিন্তু এর সাথে সমতুল্য আমার প্রোগ্রাম পায়নি, যার জন্য সে ইফ কন্ডিশনে যে প্রিন্টএফ সেটি কিন্তু সে আসেনি, সেটিতে আসেনি এবং সে এলসে চলে গিয়েছে। অর্থাৎ আমার এই পরীক্ষাটি সত্যি নয় বলে সে মেনে নিয়েছে এবং সে এলসে এটি কনস্ট্যান্ট হিসেবেই যেটি লেখা সেটি এখানে উল্লেখ করেছে। এখানেও একটি কথা বলি যে টি পেয়ে এটি কিন্তু টি অক্ষরটি যে কনসোনেন্ট, আমার সিস্টেম কিন্তু এটি পরীক্ষা করেনি। আমার সিস্টেম পরীক্ষা করেছে টি শব্দটি এখানে ভাওয়েলের সাথে ম্যাচ করেছে কিনা। এবং আমরা যেহেতু এখানে প্রিন্টএফে বলেছি যে ভাওয়েলের সাথে ম্যাচ না করলে তাহলে সেটিই হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ এ, ই, আই ও ইউ এবং লোয়ার কেসের এই 5টি, অর্থাৎ এই 10টি ক্যারেক্টারের সাথে ম্যাচ না হলে যে কোনো ক্যারেক্টারই কিন্তু সে নিচে এলসে নিয়ে যাবে। এবং যেহেতু পরীক্ষাটি সত্যি না, আমরা এখানে যা প্রিন্টএফ করতে দিয়েছি তাই সে উপস্থাপন করবে। অর্থাৎ ইফ স্ট্রাকচারে এবং ইফ এলস স্ট্রাকচারের পরীক্ষা কিন্তু মাত্র একটি হয় এবং সেটি সত্যি কিনা সেটি শুধুমাত্র আমার প্রোগ্রাম দেখে এবং সত্যি না হলে তখন এলসে চলে যায়। এলসে কিন্তু কোনো বাড়তি কোনো
পরীক্ষা সে করতে যায় না। আমরা আরও একবার এটি রান করে দেখি। এন্টার দ্য ক্যারেক্টার। এবার ধরে নিই আমরা ও দিলাম, ও ইজ এ ভাওয়েল। আমার মনে হয় প্রতিটি এক্ষেত্রে রান করবে। তোমরা তোমাদের বাসায় থাকা ল্যাপটপে বা কম্পিউটারে যদি কম্পাইলার থাকে সেখানে প্র্যাকটিস করতে পারো, অথবা মোবাইলের যে কম্পাইলার অনেকে তোমরা ব্যবহার করতে পারো সেখানে এটি টেস্ট করে দেখতে পারো। আর সুডোকোড থেকে সি কোডিং পর্যন্ত সবগুলো লেখা যদি তোমরা একত্রে একটি সাজিয়ে লিখে নিজেদের মতো প্র্যাকটিস করতে পারো, তোমাদের জন্য পরীক্ষায় খুব সুবিধা হবে বলে আমি মনে করি। আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। আমাদের এবারের অনুশীলনটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো সেগুলো কথায় প্রকাশ, অর্থাৎ ব্যবহারকারী যে কোনো ডিজিটের একটি ডিজিট আমাদের সামনে উপস্থাপন করবেন এবং কিবোর্ডের মাধ্যমে আমরা সেই ডিজিটটি দেখে আমরা বলে দিতে পারবো এই ডিজিটটির কথায় প্রকাশ কি। দেখে নেই আমাদের ডিজিটগুলো কি কি আসতে পারে। আমরা জানি যে যখন কোনো ব্যবহারকারী যখন 0 দেয় তখন আমরা এটি প্রকাশ করব ZERO এই লেখাটির মাধ্যমে। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটি যদি 0 হয় আমরা এই ক্ষেত্রে আমরা 0 ছাপাবো। আমরা এর আগে দেখেছি যে এটি আমরা সুইচ স্ট্রাকচারের মাধ্যমে করব। আমরা জানি যে সুইচ স্ট্রাকচারে আমরা একটি এক্সপ্রেশন টেস্ট করি এবং সেই এক্সপ্রেশনের যদি আমাদের সাথে ম্যাচ করে, এক্সপ্রেশন টেস্টে ইউজারের কাছ থেকে পাওয়া তথ্য যদি আমাদের সাথে ম্যাচ হয় তাহলে আমরা একটি নির্দিষ্ট স্টেটমেন্ট এখানে ফলো করব। আমরা এক্ষেত্রে 0কে আমরা একটি কেসে রাখবো, 0 দিয়ে একটি কেস সাজাবো এবং এই কেসে 0 সাজানো মানে ব্যবহারকারী যদি 0 ইনপুট দেয় আমরা আউটপুট দিব ZERO। ঠিক একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 বাকি 9টিও আমরা এভাবে একইভাবে সাজিয়ে দিব। 9টি আলাদা আলাদা কেস সাজাবো এবং 9টি আলাদা আলাদা কেস থেকে আমরা এক্সপেক্ট করব যে ব্যবহারকারী যদি আমাদের এই সংখ্যা আকারে আমাদেরকে ইনপুট দেন আমরা ব্যবহারকারীকে আউটপুট হিসেবে সেটির কথায় প্রকাশ করিয়ে দেখিয়ে দিতে পারবো। সুতরাং 0 যদি ইনপুট হয় তাহলে ZERO, 1 যদি ইনপুট হয় ONE, 2 যদি ইনপুট হয় 2WO, এভাবে 9 পর্যন্ত ইনপুট হলে NINE। এভাবে আমরা একের পর এক করে 10টি আলাদা আলাদা কেস সাজাবো। আমরা জানি যে সুইচ স্ট্রাকচারের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডিফল্ট স্ট্রাকচার, অর্থাৎ আমাদের এই কেসগুলোর সাথে যদি কোনোটাই ম্যাচ না হয় তাহলে ডিফল্ট আকারে আমরা ছাপাবো। আমরা এই ক্ষেত্রে যদি কোনোটি অর্থাৎ আমাদের 10টির সাথে কোনোটি যদি ম্যাচ না হয় তাহলে আমরা ইনভ্যালিড ডিজিট আকারে সাজাবো। আমরা একটু খুবই সংক্ষেপে পরে দেখে নিই যে সুইচ স্ট্রাকচারটি পরের স্লাইডে। আমরা জানি যে সুইচ স্ট্রাকচারের কমন ফ্লোচার্ট এটি। সেখানে আমরা একটি যেখানে ডায়মন্ড দেখতে পাচ্ছ, ডায়মন্ড শেপে আমরা কোনো একটি এক্সপ্রেশন প্রকাশ করি এবং বিভিন্ন কেসে আমরা বিভিন্ন ব্লক সাজাই। আমরা এক্ষেত্রে সুইচ এক্সপ্রেশনের সুইচ কেস 0-র জন্য একটা স্টেটমেন্ট সাজাবো, কেস 1-এর জন্য একটা স্টেটমেন্ট, কেস 2-এর জন্য স্টেটমেন্ট, এভাবে যতগুলো কেস আমরা এক্ষেত্রে 10টি স্টেটমেন্ট সাজাবো, তার মানে 10টি কেস আমরা সাজাবো এবং ডিফল্ট থাকলে আমরা ডিফল্ট স্টেটমেন্টে যদি উপরের কোনো কেসের সাথে ম্যাচ না করে তাহলে নিচের ডিফল্ট স্টেটমেন্টটি আমরা এক্সপ্রেস করব। আমরা চলে এসেছি আমাদের সি কোডিংয়ে। আমরা আমাদের আজকে যে সমস্যাটি নিয়ে কাজ করছে, এখন যে কাজ করছি সেটা হচ্ছে যে আমরা 0 থেকে 9 এই ডিজিটগুলোকে আমরা কথায় প্রদর্শন করব এবং আমরা এর মধ্যে সুডোকোড এবং ফ্লোচার্ট করে এসেছি। আমি অনুরোধ করব যে তোমরা এরই মধ্যে সুডোকোড অনুযায়ী অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটি তোমাদের খাতায় উপস্থাপন তোমাদের মতো করে ফেলো। আমরা শুরু করে দিচ্ছি কোডিং ইনক্লুড। আমরা হেডার ফাইল লিখব stdio.h। এই হেডার ফাইল দিয়ে আমাদের হয়ে যাবে। আমরা মেইন ফাংশনে প্রবেশ করি, int main খালি ব্র্যাকেট। আমরা এই ক্ষেত্রে আমরা চলকের মান নিব। চলকের মান নেওয়ার জন্য আমরা জানি আগে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। আমরা যেহেতু সংখ্যা থেকে
সংখ্যা থেকে অক্ষর নির্ণয় করব, তাহলে আমার মনে হয় চলকের জন্য আমরা আইএনটি নিলেই যথেষ্ট। আইএনটি নিয়ে আমরা খুবই সহজ একটি চলকের মান এ নিলাম এবং আমরা ব্যবহারকারীর সুবিধার জন্য একটি লেখা এখানে প্রদর্শিত করব, এন্টার আ ডিজিট অনলি। আগেই বলছি যে এটি আমাদের মূল প্রোগ্রামের অংশ না, কিন্তু ব্যবহারকারীর সুবিধার জন্য কিন্তু প্রিন্টএফ লেখা, এই লেখাটি আমাদের কাজে লাগবে, যে এই লেখাটি কিন্তু প্রদর্শিত হবে আমাদের প্রোগ্রামিংয়ে আমাদের স্ক্রিনের সামনে। আমরা ডেটা ইনপুটের জন্য যেটি ব্যবহার করব লাইব্রেরি ফাংশন, সেটি হচ্ছে স্ক্যানএফ, এবং স্ক্যানএফ লিখে আমরা যেহেতু ডেটা টাইপ ডিক্লেয়ার করছি আইএনটি, আমাদের স্ক্যানএফ এর স্পেসিফায়ার হবে %d। আমরা ঠিকানা দিয়ে দেই, আমাদের যেহেতু ভ্যারিয়েবল বা চলকের নাম হচ্ছে এ, আমরা ঠিকানা দিয়ে এ দেখিয়ে দিই, আমাদের মান গ্রহণ করা হবে। এবার চলে আসি আমাদের সুইচ স্টেটমেন্টে। আমরা জানি যে সুইচে আসলে যে টেস্ট করা হয় সেটা হচ্ছে একটি এক্সপ্রেশন। আমরা সুইচ কিওয়ার্ড লিখে আমরা ইনসাইডে শুধুমাত্র চলকের মানটি লিখব এবং আমরা এরপর একটির পর একটি কেস সাজাবো। প্রতিটি কেসে এর মান কি হবে সেটির উপর নির্ভর করে আমরা একটি আউটপুট এখানে উপস্থাপন করব। আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে সুইচ স্ট্রাকচারে প্রবেশ করানোর জায়গায় চলে যাই এবং আমরা প্রথম কেসটি সাজাবো কেস 0 দিয়ে। কেস 0 আমরা এখানে সেমিকোলন ব্যবহার করব। যদি 0 আসে তাহলে আমরা printf zero প্রদর্শন করব এবং এখানে আমরা যে কিওয়ার্ডটি ব্যবহার করব সেটা হচ্ছে ব্রেক। অর্থাৎ এভাবে আমরা প্রতিটি কেসে, অর্থাৎ আরো 9টি কেস আমরা সাজাবো, যেখানে 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 2, 3 এর জায়গায় এভাবে 9 পর্যন্ত আমরা কেস সাজাবো। আমি কাজের সুবিধার জন্য এটি কপি করে নিয়েছি। আচ্ছা, আমি এটি কপি করে নিলাম। এবার আমরা কেস 1 এ ঠিক আগেরটির মতোই আমরা শুধুমাত্র কি প্রিন্ট করতে চাই, 1 আসলে ONE ব্রেক। একইভাবে কেস 2 কোলন printf %TWO। ব্রেক। আমরা একটির পর একটি সাজাতে থাকি। এবার আমরা সাজাবো 3। printf এ যে লেখাটি আমরা চাই সেটা হচ্ছে THREE। কেস 4 F4 5 5 then case 6। তোমরা একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে, আমার মনে হয় তোমরা বুঝে গেছো কোন কাজটি করতে হবে। একটির পর একটি সংখ্যা আমরা শুধুমাত্র পরিবর্তন করে দিচ্ছি, বাকি স্ট্রাকচারটা কিন্তু মূলত একই। আমরা 7 যেই কেস আমরা সাজাবো সেই কেস অনুযায়ী আমরা একটি প্রিন্টএফ সাজিয়ে নিচ্ছি। এখানে প্রিন্টএফ লেখাটি কিন্তু সত্যতা মিথ্যার কিছু নাই, তুমি যা এখানে লিখবা তাই কিন্তু এখানে উপস্থাপিত হবে। আরেকটি কথা বলে দিই যে তোমরা, হ্যাঁ, আমরা চলে এসেছি সবগুলো ক্ষেত্রে, আমরা প্রায় সবগুলো করে ফেলেছি এবং ডিফল্ট হিসেবে যেটি থাকবে, অর্থাৎ এই 10টির মধ্যে যদি একটিও সত্যি না হয় তাহলে কোনটি হবে, আমরা জানি যে এটির জন্য ডিফল্ট কিওয়ার্ড ব্যবহার করি, ডিফল্ট কোলন printf। আমরা ধরো এখানে দেখতে চাই ইনভ্যালিড ডিজিট।
ডিফল্টে ব্রেক প্রয়োজন হয় না। আমরা রিটার্ন সুইচ এই কার্লি ব্রেকেটের বাইরে চলে এসে দেখো এখানে কিন্তু অবশ্যই দুইবার কার্লি ব্রেকেট ব্যবহার করেছে, অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে একটি কার্লি ব্রেকেট এবং সুইচ স্টেটমেন্টের ভিতরে একটি কার্লি ব্রেকেট। আমাদের যে এন্ডিং যেটি রিটার্ন 0 লিখবো সেটি কিন্তু অবশ্যই সুইচ কার্লি ব্রেকেটের বাইরে বের হয়ে এসে রিটার্ন 0। আমার মনে হয় চলে এসেছি আমরা কম্পাইলেশনের শেষ পর্যায়ে। আমরা এটি কম্পাইল অ্যান্ড রান করতে দিয়ে আমরা এখানে মূল কিছু কথায় বলে আসি। আচ্ছা, এটিকে হচ্ছে যে আমরা চলক হিসেবে ধরেছি int ইন্টিজার পূর্ণ সংখ্যা, এবং এটি চলক হিসেবে যেটির মান দিয়েছি a, এবং এখানে আমরা scanf এর মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে ডাটার মান গ্রহণ করব, এবং সুইচে আমরা এক্সপ্রেশন ব্যবহার করেছি, অর্থাৎ চলক এটি এখানে উল্লেখ করেছি যে চলক a তে কোন মানটি আছে সেটি কিন্তু সে খুঁজে বের করবে, এবং মানটি পাওয়ার পর কিন্তু সে একটির পর একটি টেস্ট করতে থাকবে, কেসগুলো টেস্ট করতে থাকবে। আচ্ছা, আমরা এখানে আছি যে জায়গায় ব্লিপিং করছে, আমি আগে প্রতিটি ক্লাসে বলেছি যে যেখানে ব্লিপিং করছে তার মানে স্ক্যানএফ এখানে ইউজারের কাছ থেকে কোনো একটি ইনপুটের জন্য ওয়েট করছে। আমি যদি কিওয়ার্ডে ফর এক্সাম্পল 8 ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু এসেছে 8, অর্থাৎ এখানে যখন 8 ক্লিক করা হলো তখন আমার প্রোগ্রাম এইখানে কোন কেসটির সাথে ম্যাচ করে সেটি কিন্তু এখানে দেখবে, এবং যেহেতু এটি 8 এর সাথে ম্যাচ করেছে তাহলে এই জন্য কিন্তু সে এখানে 8 প্রিন্ট করেছে, অথবা অন্য কোনো সংখ্যার সাথে যদি ম্যাচ করতো তাহলে কিন্তু সেটি সে প্রিন্ট করতে পারতো, অন্যটি প্রিন্ট করতো। আমরা ধরে নেই ব্যবহারকারীর কাছ থেকে অন্য কোনো একটি সংখ্যা পাওয়া গেল, অন্য একটি অঙ্ক পাওয়া গেল। এখানে উল্লেখ্য যে আমরা কিন্তু ডিজিট বলেছি, অর্থাৎ এক অঙ্কের কোনো সংখ্যা অঙ্কই কিন্তু এখানে আশা করছে। আমরা যদি কেউ ভুল করে যদি ব্যবহার করে যদি অন্য কোনো একটি সংখ্যা দিয়ে দেয় তাহলে ডেফিনেটলি এইখানে তিনি দেখতে পারবেন ইনভ্যালিড ডিজিট নামের একটি বক্স। শেষবারের মতো দেখি আমাদের এটি কাজ করে কিনা। আমরা ইনপুট দেই 4, ইয়েস here it is 4। তাহলে আমরা পেয়ে গেলাম সুইচ স্টেটমেন্টের মাধ্যমে খুব সহজেই কোনো একটি অঙ্ককে আমরা কথায় প্রকাশ করতে পেরেছি। আমরা পরের স্লাইডে চলে যাই।
আমরা এবারে যেটি নিয়ে কোডিং করব সেটি হচ্ছে কোনো একটি প্রাপ্ত নাম্বার সেটিকে গ্রেডে রূপান্তর করব। আমরা এর মধ্যে সুডো কোডে কোন নাম্বারকে কোন গ্রেডে রূপান্তর করব এটি কাজ করেছে। আমরা এক্সপেক্ট করব যে কোডিংয়ে যাওয়ার আগে তোমরা নিজেরা সুডো কোড থেকে অ্যালগরিদম এবং সেটার সাথে রিলেটেড ফ্লোচার্টটি তোমাদের খাতায় ড্র করবে। আমরা চলে আসি কোডিংয়ে। আমাদের বরাবরের মতো আমরা প্রোগ্রাম শুরু করি। ইনক্লুড হেড, আমাদের যেই হেডার দিয়ে আমাদের কাজ করতে পারি বেশিরভাগ কাজ সেটা হচ্ছে stdio.h। আমরা মেইন ফাংশনে চলে যাই। আমি যে মেইন ফাংশনটি ব্যবহার করি সেটা হচ্ছে int main, এবং এটি দিয়ে আমরা খালি ব্র্যাকেট দিয়ে আমরা মেইন ফাংশনের ভিতরে প্রবেশ করি। আর এক্ষেত্রেও আমাদের চলকের একটি চলকের মান গ্রহণ করলেই হবে, এবং চলকটি কি কোনো একটি সংখ্যা নিব। আমি ধরে নিচ্ছি যে এখানে আমরা পূর্ণ সংখ্যাই এখানে কনসিডারেশনে রাখবো, অর্থাৎ আমি কত মার্কস পাচ্ছি সেটি আসলে সাধারণত পূর্ণ সংখ্যাই বিবেচিত হয়। তাহলে আমরা জানি যে আমাদের সি প্রোগ্রামিংয়ের শুরুতেই হচ্ছে ডেটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, চলকের একটি নাম দিতে হয় এবং চলকের ডেটা টাইপ উল্লেখ করতে হয়। আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, আমাদের পূর্ণ সংখ্যার ডেটা টাইপের কিওয়ার্ড হচ্ছে int, এবং এটির জন্য আমি আবারও খুব সহজ একটি ভ্যারিয়েবল নাম চয়েস করলাম, সেটা হচ্ছে a। আমরা এরপরে ব্যবহারকারীর সুবিধার জন্য আমরা একটি printf, আমরা একটি লাইব্রেরি ফাংশন ব্যবহার করি printf enter the number within 100। যেহেতু 100-র মধ্যে আমরা একটি নাম্বার চাচ্ছি সেহেতু আমরা এটি উল্লেখ করে দিলাম ব্যবহারকারী যাতে 100-র মধ্যেই 0 থেকে 100-র মধ্যে কোনো একটি নাম্বার উপস্থাপন করে। এবং ব্যবহারকারী কিবোর্ড থেকে ডেটা নেওয়ার জন্য আমরা যে লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করব সেটা হচ্ছে scanf, এবং ডেটা টাইপ আমাদের এখানে আবারও স্পেসিফায়ার দিয়ে উল্লেখ করতে হবে পার্সেন্টেজ। আমি যেহেতু int ব্যবহার করেছি আমরা এখানে %d হবে, এবং আমরা ঠিকানা দিয়ে দেই আমাদের ভ্যারিয়েবলের ঠিকানা and, এবং আমাদের ভ্যারিয়েবলের নাম হচ্ছে a। চলে গেল। তাহলে আমরা ইউজারের কাছ থেকে আমরা ডেটার মান গ্রহণ করে ফেললাম। এবার আসো আমরা পরীক্ষার পালা। আমরা প্রথমে যে পরীক্ষাটি করেছি সেটি হচ্ছে যে 80 and above। আমরা প্রথমে দেখব যে প্রথম পরীক্ষাটি আমরা জানি ইফ কিওয়ার্ড দিয়ে আমরা ব্যবহার করি, ইফ দিয়ে আমরা প্রথম পরীক্ষাটি করি, এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমাদের এলস ইফ ব্যবহার করতে হবে। ইফ দিয়ে a greater than or equal to আমাদের 80, যদি আমাদের মান এর মান 80 সমান অথবা 80 থেকে বেশি হয় তাহলে আমরা এটিকে উল্লেখ করব printf a প্লাস। এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমাদের ইফ কিওয়ার্ডটি আর ব্যবহার করা যাবে না, পরবর্তী পরীক্ষাগুলোর জন্য ব্যবহার করতে হবে এলস ইফ। এবং আমাদের দ্বিতীয় টেস্টে ছিল এর মান 70 কিংবা 70-এর থেকে বেশি। আমরা জানি 70 থেকে 79 পর্যন্ত হলেই আমরা এটি গ্র্যান্ট করব, এবং আমরা খুব সিম্পলি এটি উল্লেখ করে দিলাম printf a। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে 79 উল্লেখ করে দিলাম না কেন? সেটির উত্তরটি আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি 79 আসে তাহলে আসলে কোনটি শো করবে? 79 তো এটির উপরে, কিন্তু আমি উল্লেখ করে দেইনি, কারণ হচ্ছে যে 80 এবং 80-র উপরে আমার ব্যবহারকারীর কাছ থেকে যখন মান গ্রহণ করবে আমার প্রসেসর, তখন কিন্তু সে প্রথমে টেস্ট করবে প্রথমটি, অর্থাৎ 80 or 80 above কিনা, এবং 80 and 80 above হলেই কিন্তু সে এটি উপস্থাপন করবে, প্রিন্ট করবে, এবং যদি না হয় অর্থাৎ 80-র উপর যদি না হয় তখনই সে সেকেন্ড লাইনে চলে আসবে, সেকেন্ড টেস্টটি ক্ষেত্রে চলে আসবে, এবং সেকেন্ড টেস্টটি সে করবে। এখন যদি সে 79 ফর এক্সাম্পল আমার মানটি আসলো, তখন সে প্রথমে ইফ স্ট্রাকচারে টেস্ট করে কিন্তু এটি মিথ্যা প্রমাণিত হয়েছে, অর্থাৎ 79-এর বেশি না, তখন সে দ্বিতীয়টি টেস্ট করতে আসবে, এবং এটি যদি 70-র উপরে তখনই কিন্তু সে এইখানে সে ব্লক হয়ে যাবে, এবং এখানে এ
ছাপাবে। একইভাবে আমরা বাকিগুলো যেহেতু এলসিফ দিয়ে আমরা সাজাবো, বাকিগুলো সাজিয়ে ফেলি। আমরা এটির মান যদি 60 থেকে 69 হয় তাহলে আমরা এটি ছাপাবো a মাইনাস, 50 থেকে 59 হইলে আমরা ছাপাবো b, যদি 40 থেকে 49 হয় তাহলে ছাপাবো c, যদি 33 অ্যাবভ অর্থাৎ 33 থেকে 39 হলে ছাপাবো d। এখানে প্রশ্ন আসতে পারে যে 40 প্লাস অর্থাৎ 34 যদি কোনো একটি নাম্বার হয়, অথবা ধরে নিলাম 75 তো 60 থেকেও বেশি, 50 থেকেও বেশি, 40 থেকেও বেশি, 33 থেকেও বেশি, তাহলে এটি কোনটি উল্লেখ করবে? উত্তর খুব সিম্পল, এটি কিন্তু একেই রিপ্রেজেন্ট করবে, একেই ছাপাবে। কারণটা হচ্ছে আমার সি প্রোগ্রামিংয়ে আমাদের সে কিন্তু উপর থেকে টেস্ট করতে আসে, অর্থাৎ ইফ দিয়ে এই টেস্টটি করার পর এটি যদি মিথ্যা হয় তাহলেই পরেরটি টেস্ট করবে, এবং এইটিও যদি মিথ্যা হয় তাহলে সে পরেরটি টেস্ট করবে, এবং কোন একটি টেস্টে ব্লক হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে যতবার মিথ্যা প্রমাণিত হবে পরের টেস্টে চলে যাবে। 75 যে আমরা নাম্বারটি বলেছি সেটি কিন্তু ব্লক হবে এই লাইনে এসে, এইটিতে 75 এই টেস্টটিতে মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু এই টেস্টটিতে কিন্তু সত্যি প্রমাণিত হবে। তাহলে যখন এই টেস্টটিতে সত্যি প্রমাণিত হয় তাহলে সে এই ব্লকেই কাজ করবে এবং পরবর্তী টেস্টগুলো আর করবে না। যার জন্য যদি তো আমরা ঠিকভাবে সাজিয়ে নিতে পারি আমাদের টেস্টগুলো, তাহলে কিন্তু এখানে দুটি বা তিনটির সাথে কোনো প্রকার কোইন্সিডেন্স অথবা দুটির সাথে সাংঘর্ষিক কোনো অবস্থা তৈরি হবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। আমরা সবগুলো টেস্ট করে ফেলেছি এবং আমাদের সর্বশেষ যেটি আছে 33 or less than 32 and less than 32, এই ক্ষেত্রে আমরা দুটি কাজ করতে পারি। আমরা else if a less than 33, তাহলে এটিকে আমরা এফ গ্রেডে সাজাবো। অর্থাৎ এখানে কিন্তু একটু লক্ষণীয় যে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা দুটি করে কন্ডিশন দিয়েছে, অর্থাৎ ইকুয়াল টু অর লেস দেন, ইকুয়াল টু অর গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু, কিন্তু এখানে শুধুমাত্র একটি উল্লেখ করেছে, অর্থাৎ 33 এর নিচে হলেই কিন্তু সেখানে চলে আসবে। আমরা কিন্তু এখানে কোনো ইকুয়াল টু অপশন রাখিনি, অর্থাৎ 33 এর নিচে 32 থেকে শুরু করে যত নিচের মার্কস আছে সবগুলি সে কিন্তু এফ হিসেবে প্রিন্ট করবে। এবং আমরা জানি যে এখানে অবশ্যই আমাদের এলস কিওয়ার্ডটা থাকে। এলস কিওয়ার্ড আসলে কোনো টেস্ট করে না, এটি আগের টেস্টগুলো যদি সবগুলো মিথ্যা প্রমাণিত হয় তাহলেই এলসটি কাজ করে। এলসে আমরা উল্লেখ করব প্রিন্ট এফ ইনভ্যালিড নাম্বার। এখানে আমরা একটি অপশন রাখলাম, যদি কোনো ইনভ্যালিড নাম্বার উপস্থাপন করে তাহলে আমরা এলসি দিয়েই ব্যবহার করব। ঠিক আছে, আমরা মোটামুটি চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে। এখানে আমাদের একটি সেমিকোলন দিতে হবে প্রোগ্রাম শেষ করার জন্য। যেহেতু আমরা আইএনটি মেইন দিয়ে আমরা ফাংশনটি শুরু করেছি, আমরা প্রোগ্রামটি শেষ করব হচ্ছে রিটার্ন 0। তাহলে আমাদের প্রোগ্রামটি পুরোটাই লেখা হয়ে গেল। তোমরা স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটি লিখো, আমার মনে হয় তোমরা খুব সহজে এটি নির্ণয় করে ফেলতে পারবে, এবং একবার বুঝলে তোমরা পরীক্ষার হলে কিন্তু কোডিং মুখস্থ করে গিয়ে লেখার দরকার হবে না। তোমরা কিন্তু তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকেই দিতে পারো। এবং এটি একটি কাল্পনিক একটি স্ট্রাকচার ফলো করা হয়েছে। এই স্ট্রাকচারটি পরিবর্তিত হতে পারে তোমাদের প্রশ্নে, বা অন্য কোনোভাবেও এই প্রশ্নটি আসতে পারে। আমার মনে হয় যেভাবেই আসুক তোমরা প্রোগ্রামটি করে নিতে পারবে। এবং সবগুলো কোডিংই কিন্তু তোমাদের কমেন্টস বক্সে দেয়া থাকবে। তোমরা কমেন্টস বক্সে যদি প্রোগ্রামের কোডগুলো পুরোটাই একসাথে দেখতে চাও, তোমরা কমেন্টস বক্সটি ফলো করতে পারো। প্রথম দিকে যে কোনো একটি কমেন্ট বক্সে আমরা এটি উল্লেখ করে দিব। আমরা এটিকে কম্পাইল করতে দিয়ে দেই।
কম্পাইলেশনে চলে যাচ্ছে। কম্পাইলেশনে যাওয়ার সময় কি কি আমরা পেতে পারি সেটি আমরা একটু ধারণা নিয়ে নিই। আমরা প্রোগ্রামটি শুরু করেছি, ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি আইএনটি বা পূর্ণ সংখ্যা, এ নামের একটি ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি। আমরা ডিক্লেয়ার করেছি এর পরবর্তীতে প্রিন্ট এফ দিয়ে ব্যবহারকারী সুবিধার জন্য একটি লেখা ভেসে উঠবে এবং এখানে একটি ব্লিপিং আসবে। সেই ব্লিপিংয়ে কিন্তু স্ক্যানএফ এর এই অংশটি আসবে, অর্থাৎ ব্যবহারকারীর কাছে কিবোর্ডের ডেটাটি গ্রহণ করবে। আমরা পেয়ে গেছি, আমাদের কম্পাইলেশন অ্যান্ড রান হয়ে গেছে। আমাদের এখানে যে অংশে এটি ব্লিপিং হচ্ছে সেটি তোমাদের এরই মধ্যে পরিচিত হয়ে যাওয়ার কথা। এন্টার দ্য নাম্বার উইদিন 100 এই লেখাটি এখানে প্রদর্শিত হচ্ছে এবং যেখানে ব্লিপিং করছে সেই ব্লিপিংয়ে কিন্তু স্ক্যানএফ এই অংশটি শো করছে, অর্থাৎ এ নামের কোনো ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলটির জন্য সেই ডাটার জন্য ওয়েট করছে। আমরা ধরে নিই যে আমাদের পরীক্ষার্থী শেষ 87 নাম্বার পেয়েছে, তাহলে তার রেজাল্ট হচ্ছে A+। আমরা আবারও রান করি। আমরা ধরে নেই আমাদের পরীক্ষার্থী 56 মার্কস ক্যারি করেছে, দেন ইটস বি। কোথায় বি? আমরা যদি আমাদের কোডিং অনুযায়ী আসি, আমরা কিন্তু দেখব এই কোডিং থেকে কিন্তু 50 and 50 অ্যাভভ, আমরা কিন্তু বলেছিলাম যে 50 and 50 অ্যাভভ এগুলো হচ্ছে সে প্রিন্ট করবে বি আকারে, এবং 56 হচ্ছে যে 80 থেকে ছোট, যার জন্য 56 নাম্বারটা পাওয়ার পর আমার প্রসেসর এই টেস্টটি করে ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 কিনা, এটি মিথ্যা প্রমাণিত হয়। এরপরে সে টেস্ট করে এলস ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 কিনা, এটিও মিথ্যা প্রমাণিত হয়। এরপরে সে টেস্ট করে এলস ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 60 কিনা, এটিও মিথ্যা প্রমাণিত হয়। এবং সে এলস ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 এটিতে গিয়ে আমার ডেটার মানটি সত্যতা পেয়েছে এবং এখানে কিন্তু এটি ব্লক হয়ে গিয়েছে এবং এটি অনুযায়ী কিন্তু একটি যেটি আমরা প্রদর্শিত করতে বলেছি বি, সেটি প্রদর্শিত করছে এবং নিচেরগুলো কিন্তু আর টেস্ট করছে না। আমরা আরও একটি টেস্ট করে ফেলি, সেটি হচ্ছে ধরে নেই, আমরা আশা করব এটি কারোর জন্যই হবে না, ধরে নেই আমার পরীক্ষার্থী 23 মার্কস পেয়েছে। আনফরচুনেটলি ইজ গোজ টু এফ, অর্থাৎ ঠিক বরাবরের মতো সে প্রতিটি পরীক্ষা করবে আমার প্রসেসর। প্রতিটি পরীক্ষা করার পর যখন সে মার্কসটি কোনোটির সাথে ম্যাচ করেনি, ম্যাচ করেছে 33 অ্যান্ড বেলো, সেক্ষেত্রে কিন্তু এফ গ্রেডটি ফলো করেছে। আমার মনে হয় আমরা পেয়ে গেছি আমাদের আজকে 3টি কোডিং। বিশাল একটি বড় ক্লাস ছিল, তোমরা ধৈর্য ধরে পুরো ক্লাসটি অবলোকন করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমাদের কোডিংগুলো আজকে যতগুলো কোডিং আছে সে সবগুলো কোডিং তোমাদের কমেন্টস বক্সে পেয়ে যাবে। আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। সবাইকে ধন্যবাদ আজকের পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের পরবর্তী অনলাইন ক্লাস হবে 4.2.1, যেটিতে আমরা HTML কোডিংয়ে চলে যাব। তোমাদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছো এই ক্লাসগুলোর পর, তোমরা অনেকেই HTML কোডিং সম্বন্ধে ক্লাস চাচ্ছ। তোমাদের এই চাওয়ার প্রতি সম্মান রেখেই আমরা HTML কোডিংয়ে পরবর্তী ক্লাস উপস্থাপন করব ইনশাল্লাহ। এবং আমাদের HTML কোডিংয়ে পরবর্তী ক্লাস হচ্ছে ক্রিয়েট টেবিলের উপর আমরা ক্লাস করব। ততদিন পর্যন্ত আমরা আশা করব তোমরা ক্লাস কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে আমাদের জানাবে। তোমাদের অন্য কোনো চ্যাপ্টার বা কোনো বিষয় নিয়ে কোনো জানার আগ্রহ থাকলে সেটি কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং সর্বোপরি স্টে হোম, স্টে সেফ। করোনা প্যান্ডেমিকের এই সময়ে তোমরা বাসায় বসে আমাদের ক্লাস গুলো পর্যবেক্ষণ করবে এবং সেই প্রতিটি ক্লাস অনুযায়ী তোমরা কিন্তু অনুশীলন বজায় রাখবে, কেননা তোমাদের পরীক্ষা আসন্ন পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তোমরা এই ঘরে বসে থাকার সময়টি নষ্ট না করে ক্লাস এবং অনুশীলনের মাধ্যমে সময়টি